সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডেইলি সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট ডেইলিতে। আমি ত্রিনাত আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন দুজন এন্টারপ্রেনার। তারা হাজবেন্ড ওয়াইফ একসাথে একযোগে কাজ শুরু করেছেন প্রিন্টিং এবং প্যাকেজিং এর বিজনেস নিয়ে। আমরা তাদের সাথে কথা বলবো। তাদের নাম আফরোজা শারমিন আশা এবং কবির হোসেন। আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপু ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি আর খুবই হ্যাপি, কারণ আমি হচ্ছে এন্টারপ্রেনার জিনিসটাই আমার কাছে খুব ভালো লাগে। নতুন কিছু যখন কেউ কাজ করে, আর সেখানে আমি একটু ফেমিনিস্ট টাইপের, সত্য কথা আমি যেটা বলে দিলাম, যেখানে দেখি যে মেয়েদের অন্তর্ভুক্তি অনেক বেশি থাকে। এবং আপনাদের সাথে এর আগেও যখন কথা হয়েছে আপনি বলছিলেন যে তার ভূমিকাটা অনেক বেশি এখানে প্রিন্টিং এন্ড প্যাকেজিং বিজনেসটাতে, যেটা খুবই রেয়ার মেয়েদের জন্য। তো আমি বাকি গল্পটা আপনাদের কাছ থেকে শুনবো। কে শুরু করবে গল্পটা? আশা। আচ্ছা আশা, আপনি একটু বলুন। জার্নিটা শুরু হয়েছে 2018 সাল থেকে। এটা বলতে গেলে খুঁজতে খুঁজতে বের করা যে বাংলাদেশে এমন কোন সেক্টরটা আছে আনপলিশড অর আনটাচ, যেখানে কাজ করলে আমি নিজেকে ফ্লারিশ করতে পারবো, নিজের ক্যাপাসিটিটাকে বিয়ন্ড লিমিট নিয়ে যেতে পারবো এবং কিছু একটা করার খুব ভালো একটা চান্স আছে। সেটা খুঁজতে খুঁজতেই এই সেক্টরটাতে আসা বা এই সেক্টরটাকে এক্সপ্লোর করা, যে এখানে আসলে প্যাকেজিং ছাড়া কোনো ব্র্যান্ডিং পসিবল না প্রপারলি। বা আমি যদি অন্যভাবে বলতে যাই যে আমার ব্র্যান্ডিং প্রয়োজন, ব্র্যান্ডিং এর জন্য ডেফিনেটলি আপনাকে একটা সুন্দর প্যাকেজিং এর ভেতর দিয়ে যেতে হবে। এবং এই সেক্টরটাতে অর্গানাইজড ওয়েতে কাজ করে খুব কম গুটি কয়েক ব্যক্তি বিশেষ অথবা প্রতিষ্ঠান। সেইটা দেখতে দেখতে আমার আসলে কাজ করার এখানে আরো বেশি আগ্রহটা জন্ম নেয়। আর এটা ছাড়াও ছাপাখানার প্রতি একটা বিশেষ ফ্যাসিনেশন ছোটবেলা থেকেই কাজ করতো। ওই যে নতুন বইয়ের যে একটা গন্ধ, যখন টু মাচ। আর আমরা তো হচ্ছে কি বলবো এটাকে, তিন গোয়েন্দা মাসুদ রানা পড়ে বড় হওয়া মানুষ। তো ওই যে নতুন বইয়ের যে এটা স্মেল, ওইটা এখনো মনে হয় যেন চোখ বন্ধ করে নিঃশ্বাস নিলে ওইটা ফিল করতে পারি। তো তখন থেকে যখন স্কুলে পড়তাম, তখন থেকে ভেতরে একটা ফ্যাসিনেশন কাজ করতো যে বড় হয়ে আমিও না একটা ছাপাখানা এরকম দিব, আমি এরকম বই ছাপাবো, নতুন বইটা আমি প্রথম খুলে পড়বো। আচ্ছা, তো একটা ফ্যাসিনেশন তো ডেফিনেটলি ছোট থেকে কাজ করতে। আমি 2018 থেকে শুরু করেছি এটা। বিয়ের পর দুজন মিলে একসাথে শুরু করেছি। বেসিক্যালি এটা আমি একটু রাগ করে সবার বিপরীতে গিয়ে শুরু করা, যেন মানে এটার কারণটা হচ্ছে কি, ডেফিনেটলি এটা একটা টোটালি মেল ওরিয়েন্টেড সেক্টর এবং এই কাজগুলো খুবই খুবই জটিল। সামান্যতম ভুলে দেখা যায় অনেক বড় লস হয়ে যায়, যার কারণে হচ্ছে যে এটা এই রিস্কটা কেউই ওই টাইমে নিতে চায় নাই, বা আমি নিব সেটাতে তারা সাপোর্ট দিতে প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল। এবং 2018 সালের পর তো কোভিড আসলো। একদম কোভিড আসলো। আমি এক পাকাপোক্তভাবে কাজ শুরু করেছি 2021 সাল থেকে বেসিক্যালি। তো বলতে গেলে 18 থেকে 20 পর্যন্তটা আই ওয়াজ আ ট্রেইনি অ্যাট দিস সেক্টর। আমি শিখেছি, আমি কাজ শিখেছি, আমি কাজটা বুঝেছি কিভাবে করতে হবে, কিভাবে এখানে দৌড়াতে হবে, কোথায় গেলে আমি কি পাবো, কোন মেশিনের কাজটা কি, কোন মেশিন কিভাবে কাজ করে, এই জিনিসগুলো বোঝার জন্য আমার এই সময়টুকু লেগেছে। আর কোভিডটা অবশ্যই আমি বলবো আমার জন্য একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল। কারণ হচ্ছে কোভিডে সবকিছু বন্ধ হয়ে গেলেও প্যাকেজিং সেক্টর কিন্তু বন্ধ হয়নি। আচ্ছা, আমাদের প্যাকেট করে কিন্তু পাঠাতাম। এক্স্যাক্টলি। এবং তখন আমি একটা নতুন মানে আমার কাজের জায়গা আমি তৈরি করেছিলাম, সেটা হচ্ছে অনলাইন বেসড। তখন দেখবেন যে কোভিডের সময়টা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে একটা বিশাল মার্কেট তৈরি হয়েছিল, এবং সেই মার্কেটে সার্ভ করার জন্য আপনার প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর কোনো ধরনের সাপোর্ট তারা ওভাবে পাচ্ছিল না। আপনাকে সাপোর্ট নিতে হবে, ইউ হ্যাভ টু গো ফিজিক্যালি অন দ্য মার্কেট, দেন ইউ হ্যাভ টু সার্চ ইউর ডিজায়ার প্রোডাক্ট। বাট অনলাইনে কেউ কিন্তু ওভাবে সার্ভিসটা দিচ্ছিল না। তখন আমি চিন্তা করলাম যে আমি কেন না এটা এক্স্যাক্টলি। তখন আমি তখন ই কমার্সটা বেছে নিলাম, এবং আমি ই কমার্সটাকেই তখন একদম ফুললি ফোকাসড হয়ে আমি তখন ওখানে কাজ শুরু করলাম।
আমি একটু কবির ভাইয়ের কাছ থেকে আসি। তারপরে যখন আপনার মনে হলো ওগুলো যে আমাদের নিজস্ব যদি বাইন্ডিং কারখানা হয় তাহলে আমরা আরো স্মুথলি আরো তাড়াতাড়ি দিতে পারবো এবং প্রোডাকশন আমাদের বেশি হবে। তখন আমরা আসলে বাইন্ডিং কারখানা দিই। তো একটা বাইন্ডিং কারখানা চলতে গেলে 4 থেকে 5 জন জনবল লাগে। ওইটা আমরা স্টার্ট করলাম। করার পরে ওইটা কত সালে? এটা আপনার 21 সালে। 21 সালে। 21 সালে ওটা স্টার্ট করার পরে তারপরে ওটা দেখাশোনার জন্য একজন ম্যানেজার, আমরা সব মিলে তখন আমাদের 7 জন এমপ্লয়ি হয়ে গেল। আচ্ছা। তখন একটা মোটামুটি ভালো ইনকাম যে শুনছে সবকিছু আর বিজনেসটা গ্রো করছে। তারপরে কর্পোরেট গিফট বক্স নিয়ে আমরা কাজ করছি। তো কর্পোরেট গিফট বক্সের ক্ষেত্রেও আপনার যারা এই বক্সগুলো এখন লোকজন আলিবাবা বা চায়না থেকে ওনারা ওই মডেলটা দেখে দেখে এইটা করতে চাই বাংলাদেশে। আসলে বাংলাদেশের কারিগরি দক্ষতা চায়নার সাথে আমাদের হয় না, চায়নার ডিজাইন আমাদের হয় না। আমরা চায়নার সাথে কোলাবোরেশন করে কিছু ডিজাইন করে নিয়ে আসলাম। আমরা চায়না থেকে যারা কাজ করতে পারে বা কাজ করেছে এরকম বক্স এনে আমরা এখানে মেকিং করলাম। যেমন এই যে ডিপ লাভ বক্স যেটা, এটা বাংলাদেশে শুধু আমরাই করি। 21শে ফেব্রুয়ারিতে আপনার এটা ডিপ লাভ বক্স, হ্যাঁ, ভালোবাসা দিবস অনেক চলে এখন। তো আমরা একটু এটা চায়নার একটা মাস্টার কপি করা। তো এই পারপাসে আমরা তখন আউন্স বক্সেরও আপনার এই কারখানা দিলাম, দিলে জনবল মিছিলপত্র সবগুলো আসলো। তো এইভাবে করতে গেলে যখন ব্যবসাটা বড় হলো, জনবল বাড়লো, তখন আর ও একা এটাকে হ্যান্ডেল হ্যান্ডেল করতে করতে পারছে না। পারতেছে না। তখন আমি অকালীন স্বেচ্ছায় ডিপার্টমেন্টে এসে বিজনেসে অ্যাড করি। বাহ, খুব মানে সুন্দর একটা জার্নি। আশা, মানে শুরুতেও কিন্তু জিজ্ঞেস করেছি যে why did you choose this business? Yes, you answered that you were searching something untouched like that, right? এক্স্যাক্টলি। কিন্তু তারপরও মনে হয়নি যে এটা একটা আসলেও কিন্তু মানে এটা ওয়েট ওজনটা অনেক বেশি, এক্স্যাক্টলি এই এক্স্যাক্টলি। জিনিসটা ক্যারি করা একটু কঠিন হয়ে যাবে, as from the beginning he was not working with you, so you were alone as well, right? টোটালি। So তখন এই সাহসটা কিভাবে সম্ভব? এটা আমি থ্যাঙ্কস দেব ওই সব মানুষদেরকে বা ওই সব আমার যারা আমাকে ডিমোটিভেট করেছেন তাদেরকে, এবং যারা আমাকে খুব বাজেভাবে ডিমোটিভেট করেছেন, খুব বাজেভাবে মানে এই জায়গাতে কেন আসতেছো, এটা তোমার কাজ না, সামথিং লাইক দ্যাট, দিস কাইন্ড অফ ডিমোটিভেটেড কথাবার্তা যাদেরকে বলেছেন, আমি তাদেরকে ট্রুলি থ্যাঙ্কস জানাবো। কারণ আমাকে ওইভাবে যদি তখন ডিমোটিভেট না করা হতো তাহলে আমি হয়তো এতটা অ্যাগ্রেসিভ হয়েতে এই রাস্তায় আমি হাঁটবো, এই কাজে আমি করব এবং আমি আমি করে দেখাবো, এই জেদটা আমার ভেতরে আসতো না। তো ওই জায়গা থেকে হচ্ছে এটা মানে ওই জেদের বসে করা যে আমি করে দেখাবো, সবাই করতে পারলে আমি কেন পারবো না। আমার হচ্ছে আমার ম্যাট্রিকটা সায়েন্সে, আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি কমার্সে, এবং আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এ। আচ্ছা, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের বলবো যে 18 সালে শুরু করলেও 21 সালে আপনারা একটু ভালোভাবে এটাকে আমরা জার্নিটা প্রপারলি শুরু করেছি। যে ফ্যাক্টরিটা দিয়েছেন, জি, একটা বিজনেসের বিহাইন্ডে যদি একটা ফ্যাক্টরি থাকে তখন কিন্তু মনে হয় যে একটা খুব মনে হয় না যে আমরা ফুলফিল হয়েছি, সাহসটা পাওয়া যায় আর একটু ভালো মতো যে হ্যাঁ এখন আমি বড় কাজগুলো করার মতো কেপেবল হয়েছি, বা এখন আমি বাল্কে কাজ করার মতো আমি একটা ক্যাপাসিটি অর্জন করেছি, বা আই ক্যান ডু দিস নাও। আচ্ছা, ফ্যাক্টরিটা কোথায়? আমার ফ্যাক্টরিটা হচ্ছে পুরান ঢাকার নয়াবাজারে। রেগুলার যাওয়া হয়? সপ্তাহে 4 দিন তো মাস্ট যাওয়া হয়, অবশ্যই যাওয়া হয়। আমি মূলত ফ্যাক্টরিতে দেখি, কর্পোরেটটা আশা দেখে। এই বিজনেসটা আসলে আশার মানুষ বলে না যে গ্রাম রক্ত দিয়ে করা, ওরকমই করা। আমি যদি একটা ঘটনা বলি, অনলাইনে ও একটা অর্ডার নিয়েছিল আপনার ইয়াতে কমলাপুরে, এক আপুর এই 200-300 পিস বক্স। তো সেই বক্সটা সেটা হলো আপনার জুতার বক্স ছিল, সেটা শু বক্স যেটা সেল করে অনলাইনে অর্ডার করেছে সেই বক্সটা। আপু হয়তো মিসকমিউনিকেশনের কারণে উনি ইনসাইডে হোয়াইট লাইনার বলি আমরা, সাদা এরকম চেয়েছিল, আর আমরা মেকিং করেছিলাম যে এটাকে মানে আপনার কার্টুন কালার, এটাকে আমরা বলি লাইনার দিই। তো ওইটার কারণে হলো উনি ওইটা রিসিভ করতে চাচ্ছিলেন না। তখন উনি বলছিল যে 300 বক্স উনি ওইভাবে রিসিভ করতে চাচ্ছিলেন না, তখন তো অনলাইন করে চলে। তো
তো ও ওই বক্সটা রিটার্ন করে নিয়ে এসে তখন তো অতটা ভালো চিনে না, জানে না, মানে কমলাপুর থেকে গুলিস্তান চলে আসছে, গুলিস্তান থেকে রাস্তার এই পাশে এসে দেন গাড়িতে উঠবে, ওই 300 বক্স ও হাতে করে নিয়ে আসতেছিল, কিন্তু সামনে গুলিস্তানে যে গর্ত ছিল ওইখানে পড়ে ওর রীতিমতো হাঁটুর মধ্যে ইনজুরি হয়ে গেছে, ব্লাড বের হয়ে চলে গেছে। এই অবস্থায় যে আসলে কি করবে একটা মেয়ে মানুষ, তার এই ইয়াটা ছিঁড়ে গেছে, প্যান্টটা ওইখানে রক্ত হচ্ছে, তারপরে সে কি করলো, ওইটাকে কোনো মতে বাঁধলো, বেঁধে তারপরে এই একটা রিক্সা নিয়ে ফ্যাক্টরিতে ওই বক্স রেখে, তখন ফ্যাক্টরিটা রান হচ্ছে, মানে কাজ চলছিল, শুধু আমাদের একটা সেল সেন্টার ছিল, ওইখানে রেখে দেন ডাক্তারের কাছে গিয়েছেন, যাওয়ার পরে দেন চিকিৎসা নিয়েছেন, তারপরে 7 দিন সে কন্টিনিউ, তখন তো আমি দিনাজপুরে জব করি, সেই এটা দেখতো, মানে আমাদের অফিসটা ছিল, হ্যাঁ 16 দিকে কাদের অর্কেট অফিস ছিল, সেই অফিসটা করা, তারপরে ওই ফ্যাক্টরিতে কাজ করা, যাদের কাছে আমরা আসলে তখন কন্ট্রাক্টে কাজ করাইতাম। তো এই যে সে বসেছিল না, মানে ওইটাকে বেন্টিজ করে এই দৌড়াচ্ছিল। তো আমরা আসলে এন্টারপ্রেনার হওয়ার ক্ষেত্রে যে ধরনের বাধা বা সে যে ধরনের বাধা বিপত্তি পেয়েছে বা যে পরিমাণে এফোর্ট দিয়েছে, সে কিন্তু খুব স্ট্রং পারসন, মানে সে যেটাকে মনে করে যে আমি এটা করব, দেন সেটা করে, মানে তার অবদানে বিজনেসটা আজকে এই লেভেলে আছে, হয়তো ভবিষ্যতে আরো ভালো লেভেলে যাব। এখন হয়তো আমরা এক ধরনের ফাইট করছি, প্রথমে অন্য ধরনের ফাইট করেছি, আসলে থ্রুআউট দ্য বিজনেস, মানে মানে ব্যবসা মানেই কিন্তু সংগ্রাম, মানে আপনার মানে সাফল্য, সফলতা, টাকা এটা আলাদা জিনিস, বাট বিজনেসে আপনি খুব কোয়াইট অ্যান্ড কাম এনভায়রনমেন্ট খুবই কম পাবেন। এবং এই যে আপনি যে স্টোরিটা বললেন, লাইফ স্টোরি, আমি কিন্তু পুরো স্তব্ধ হয়ে শুনতেছিলাম, কারণ আমার খারাপ লাগতেছিল অনেক। এটা আসলে শুরু, মানে আমার মানে বিজনেস জার্নি শুরু, অ্যাক্সিডেন্ট যুদ্ধ শুরু, এরপরে আমার আরো 6বার এরকম, মানে মেজর মাইনর মিলে আরো 6বার আমি অ্যাক্সিডেন্ট করেছি, এবং লাস্ট অ্যাক্সিডেন্টটা খুব দৌড়াতে দৌড়াতে ম্যাক্সিমামই যেটা হয়েছে যে আমাদের বাংলাদেশের যে এখন মানে ট্রাফিক যে পরিস্থিতি, আপনি চাইলেও আসলে আপনি যদি অন টাইমে কোথাও মুভ করতে যান, আপনাকে 2 হুইলার অথবা আপনাকে এই টাইপের ভেহিকলস গুলোই বেশি ইউজ করতে হবে, এবং আলটিমেটলি যেটা হয়, আমি লাস্ট ইনজুরিতে যেটা পড়েছিলাম, এটা আমার খুব সিভিয়ার একটা ইনজুরি ছিল, আমার শোল্ডার ডিসপ্লেস হয়ে গিয়েছিল, লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল পায়ের। ওর পর থেকে আসলে আমি এখন একটু পজ দিয়েছি, কি পজ দিয়েছি বলবো না, বেসিক্যালি আমি এখন একটু ধীরে কাজ করছি, কারণ এখন আসলে আমি একটু রিল্যাক্সে কাজ করতে চাচ্ছি, এতটা অ্যাগ্রেসিভ আমি আর এখন হতে পারছি না। এখন কিছুটা ভার না, আমি এখন ম্যাক্সিমাম ভারী ওর উপরে ছেড়ে দিয়েছি, যে এখন তুমি একটু করো, আমি এখন একটু বসে বসে দেখি। আপনি তো ভিতটা তৈরি করে দিয়েছেন, এক্স্যাক্টলি তৈরি করে দিয়েছেন, এখন সেটাকে রান করাতে হবে, অনেক ঝড়ঝাপটা আসবে, এবং এই ঝড়ঝাপটা মেনে নিয়েই শরীর কাজ করতে হবে। যেমন ভাইয়া যেমন বললেন যে পড়ে গেছেন, তারপর হাঁটুটা বেঁধে, হ্যাঁ আমি ওভাবে বেঁধে আমি সারাদিন আমি এটা হচ্ছে মানে বিকেল বেলা হয়েছে এরকম, আমি কিন্তু 11টা পর্যন্ত কিন্তু আমি ওখানেই কাজ পর্যন্ত করছি, ব্যাপারটা এরকম। আমাদের কারণ আমাদেরকে উঠে দাঁড়াতে হয়, যেমন আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে যে জিনিসটা বুঝি, সেটাকে আমি ট্রাস্ট করি না, আমি বুঝি জেন্ডার ইকুয়ালিটি, এবং এই জেন্ডার ইকুয়ালিটিটা অর্জন করতে হয় নিজের থেকে। লাইক একটা ছেলে যদি যে কাজটা পারে, আমিও পারবো, এটাই তো আমার কাছে এটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। এবং আমি বলবো যে ওমেন এম্পাওয়ারমেন্টের খুব ভালো একটা এক্সাম্পল আমার সামনে বসে আছেন। থ্যাংক ইউ সো মাচ। না ওয়েলকাম। আমি মেয়েদের গল্পটা শুনতে বেশি আগ্রহ বোধ করি এই জন্য, কারণ মেয়েদের স্ট্রাগলটা অনেক বেশি হয়। একটা ছেলের জন্য যেমন পুরুষতান্ত্রিকই সমাজ না, এখানে ছেলেরা কাজ করবে এটাই তারা স্বাভাবিকভাবে মেনে নেয়, কিন্তু একটা মেয়ে প্রিন্টিং প্যাকেজিং এসে বিজনেস করবে, এটা তারা কিন্তু মানে খুবই অস্বাভাবিক, তাই না? এটার অবস্টাকলটা সবচেয়ে বেশি ছিল, বিশেষ করে যখন আমি কর্পোরেটে ইন করি, তখন এই অবস্টাকলটা আমি প্রচন্ড ভাবে ফেস করেছি। কারণ ট্রাস্টের প্রথম ব্যাপারটাই ছিল, ট্রাস্ট ইস্যু ছিল একটা, যে আমি এটা পুল আউট করতে পারবো কিনা, এক্স্যাক্টলি am I capable to pull out this or not। এখন নিজেকে কেপেবল, আমি কেপেবল, এইটা ট্রাস্ট করাতে আমার 1টা বছর লেগে গিয়েছে।
হ্যাঁ, তারপর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলছে। এখন পর্যন্ত যারা আমার সাথে কাজ করছেন এবং আমি যাদের সাথে এনলিস্টমেন্ট যে কাজ করছি, দে অল হ্যাভ দ্য ফেইথ অন মি। তাদের সবারই আমার উপরে এই ভরসাটা আছে যে না, আমি আমার একে প্যাকেজিং এ বা একে ফার্মে আমি যখন কোনো কাজ দেব, ওরা এটা আমাকে ফুলফিল করে দিতে পারবে, এই ভরসাটার জায়গাটা আমি আলহামদুলিল্লাহ এখন তৈরি করতে পেরেছি। এটাই কিন্তু মানে বিজনেসের ক্ষেত্রে আরেকটা কি বলবো অ্যাচিভমেন্ট। আপনি যদি আপনার ক্লায়েন্টের কাছ থেকে যে বিশ্বাসটা যদি অর্জন করতে পারেন, সেটা কিন্তু একদম একটা প্লাস পয়েন্ট। তাই না? আর মাঝখানে আমি ওই যে কোভিড এর সময় আপনি বলেছেন সেটা আপনাদের একটা প্লাস পয়েন্ট ছিল। তারপর একটা জুলাই বিপ্লব গেল, অনেক রক্ত ঝরেছে, অনেক ঘা আছে আমাদের শরীরের মধ্যে। এর মধ্যে উঠে দাঁড়িয়ে কিন্তু কাজ করতে হবে, কিছু করার নেই। তারপর এখন ফ্যাক্টরিতে কতজন কাজ করছে? এখন ফ্যাক্টরিতে আমি দেখি আমার সর্বমোট মিলে 14 জন কাজ করছে। 14 জন এখন কাজ করছে। কিভাবে আপনারা এখন প্রসেসিং করেন, কিভাবে কাজ করেন? আমাদের কিছু পুরানো ক্লায়েন্ট আছে, যেমন রিনো ওয়ালটনে কাজ করি, সামনে ওয়ালটনে কাটিং করা আছে। তারপরে আমরা টেক্সমার্টে কাজ করি, জায়ান্ট গ্রুপে। তারপরে আমরা লাইভ শপিং এ আছি, ওনার কাজ করছি। তারপরে আমরা হেডগিয়ার আমাদের কাজ করছি, আমাদের ইংলিশ মানে বিভিন্ন ফেমাস ব্র্যান্ডের সাথে আমরা কোলাব হয়ে কাজ করার চেষ্টা করছি। আমরা প্রথম দিকে অনলাইনে কিছু পেজের কাজ, মানে ফেমাস পেজেরও কাজ করেছি, আমরা এখনো করছি। কিন্তু আগে ছোট ছোট অর্ডার গুলো আমরা নিতাম 300 500, এখন 1000 2000 5000 নিচে অর্ডার নিই। আমরা কিছু ভলিউমটা আমরা বাড়িয়েছি, এখন কোয়ান্টিটিটা বাড়িয়েছি। তবে এই প্যাকেজিং এ আপনার বড় পার্ট হলো, কারণ এখানে তো আপনার আসলে লোকজনের কালি দিয়ে স্বপ্ন আঁকা হয়। তো এটা অনেক রকমের একটু মিস্টেক হওয়ার চান্স থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এগুলোকে আসলে মানে তীক্ষ্ণ নজরে আপনার দেখতে হয়। কারণ ম্যানেজ লাইক ধরে নিলেন আপনি করে দিলেন, ওই যে আপু যেটা বললেন যে 300 অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এখন দেখেন আপনারা অর্ডার নিচ্ছেন 1000, মোর দ্যান 1000, রাইট? এখন যদি ক্যান্সেল হয়, হাউ উড ইউ ম্যানেজ দিস থিংস? ব্যাপারটা হচ্ছে বিজনেস করা মানেই হচ্ছে আপনাকে রিস্ক নিয়ে কাজ করা। রিস্ক এটা আসেই, ভুল এটা আমাদের তরফ থেকেও হতে পারে, কাজ করতে গেলে ভুল হবে, ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। অনেক সময় কাস্টমারও এটা বুঝতে পারে না, তাদের তরফ থেকেও হয়তো রিকোয়ারমেন্টটা ভুল চলে আসে। তো যতটা সম্ভব আমরা মানে চেষ্টা করি রিস্কটাকে মিনিমাইজ করে কাজ করার। তারপরও ভুল ত্রুটি হয়, লাভ লস নিয়েই তো হচ্ছে বিজনেস। সবসময় তো লাভ হয় না, লসও বেয়ার করতে হয়, আমাদের রক্ষা করতে হয়। ট্রু, চেষ্টা করি। এখন সবাইকে তো সব সময় স্যাটিসফাই করা সম্ভব না, তবে চেষ্টা করি যতদূর সম্ভব আমাদের পক্ষ থেকে, আমাদের তরফ থেকে যতটা আমরা স্যাটিসফাই আমার ক্লায়েন্টকে রাখতে পারবো, আমি তাকে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। আপনাদের ফেসবুক পেজও তো আছে না? ওটার মাধ্যমেও অর্ডার নিচ্ছেন, প্লাস ওটার মাধ্যমে কি শুধু নিচ্ছেন নাকি আরো? আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে। তবে এখন আসলে আমরা আর ফেসবুক কেন্দ্রিক নয় বা অনলাইন কেন্দ্রিক নয়, আমাদের অফলাইনেই এখন আমাদের বেশি কাজ মানে চলছে। আমরা সম্পূর্ণ কাস্টমাইজ প্রোডাক্ট নিয়ে কাজ করি। আপনার প্রেফারেন্সটা আমাকে বুঝতে হবে, আমাকে বোঝাতে হবে আপনাকে, আপনি কি চাচ্ছেন সেটা আমাকে সম্পূর্ণ ধারণা দিতে হবে। আফটার দ্যাট আমি সেটার উপরে ভিত্তি করে আপনাকে বলতে পারবো যে আমি কিভাবে আপনাকে এটা প্রোডাক্টের ডেলিভারি দিব, কিভাবে আপনার আউটপুটটা আসবে। তো ডেফিনেটলি অফিসে তো আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে আসতে হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ 2021 এবং 22 2 বছরে আমি অনলাইনে খুব ভালো একটা সাড়া পেয়েছি এবং ওখান থেকে আমার খুব ভালো একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়েছে, যার কারণে আমি এখন অনলাইন মুখী পুরোপুরি না। তারা এখন আমার রিপিট কাস্টমার। ওনারা যখনই তাদের প্রয়োজন হচ্ছে আমাকে জাস্ট কল করে বলে দিচ্ছে যে আপু আমার এটা তো ছিল, এখন আবার লাগবে, পাঠিয়ে দেন। এটা ব্যাপারটা হয়েছে। হ্যাঁ, ওটা তো আছেই, ট্রু। আর এখন আমি একটু ফোকাস বেশি হচ্ছে কর্পোরেটের উপরে, এবং হচ্ছে আরেকটা যেটা কবি বললো যে আমরা কর্পোরেট গিফট বক্সটা তৈরি করে থাকি। তো আমার এখন আমি কি বলবো, সেগমেন্টেড প্রোডাক্ট যদি আমি বলি, আমি ওই কর্পোরেট গিফট বক্সটার উপরে একটু বেশি ফোকাসড, এবং হচ্ছে শপিং ব্যাগ। মানে এখনো পর্যন্ত ধরে নিলেন তো অনেক কাজ করেছেন, অনেক ক্লায়েন্ট পেয়েছেন, অনেক রকম বক্স বানিয়েছেন, অনেক কিছু প্রিন্ট আউট হয়েছে, কিন্তু টিল টুডে এরকম কোনো একটা বক্স কিংবা একেবারেও হতে পারে যে মনে হয়েছে যে নিজের মনের মধ্যে গেঁথে রয়েছে এবং আপনি খুব স্যাটিসফাইড হয়েছেন
কাজটা করে দেখাতে পারেন আমাদেরকে, আমাদের দর্শকদের? হ্যাঁ, অবশ্যই। এর মধ্যে আমি প্রথমেই দেখাতে যাব যেটা আমাদের সিগনেচার আইটেম, এটা শুধুমাত্র আমাদের কাছেই পাওয়া যাবে বা আচ্ছা, আমি তৈরি করেছি এটা এখন কি? পর্যন্ত। এটা হচ্ছে প্রথমে এটা একটা কর্পোরেট গিফট আইটেমের বক্স ছিল। আমি যদি আপনাকে একটু খুলে Please, দেখাই, please. কর্পোরেট আইটেম সহ আমরা এই বক্সটা তৈরি করেছিলাম, Oh, that means ফুল হচ্ছে প্যাকেজ। not only প্যাকেজ, আপনারা ভেতরের কন্টেন্ট গুলোও বানাচ্ছেন? জি। ও আচ্ছা আচ্ছা, এটা আমার বোঝার ভুল ছিল। মানে এই জিনিসগুলোও কিন্তু আপনারা তাহলে তৈরি করছেন, নট অনলি দ্য প্যাকেজ। এটা তৈরি করছি বলতে মানে প্রিন্টিং এর যে কাজটা সেটা আমরা করে দিচ্ছি, আর এই ধরনের প্রোডাক্ট গুলো আমরা বেস্ট সোর্সিং থেকে নিয়ে আমরা হচ্ছে এখানে প্রিন্টিং এর কাজটা করে দিচ্ছি। অবশ্যই। মানে এই যে প্যাড গুলো, রাইট? হ্যাঁ। প্রিন্টিং, জি। এই যে প্যাড গুলো একে প্যাকেজিং লেখা আছে, জি। মানে এই প্রিন্টিং গুলো আপনারা করতে পারছেন, কিংবা পেন এগুলো তো আপনারা বেস্ট সোর্স থেকে এনে দিচ্ছেন, এক্স্যাক্টলি, হয়তো রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে, একদম। তাই না? হ্যাঁ, ইটস আ নাইস গিফট বক্স, খুবই সুন্দর। সরি, এটা বলছিলেন যে এটা শুধু আপনাদের কাছেই পাওয়া যাবে, তাই না? জি, আরেকটা হচ্ছে এটা এটার কথা মনে ভাইয়া বলছিলেন না? হ্যাঁ, এটা এটা ভ্যালেন্টাইন্স ডে এর জন্য এটা হচ্ছে সবচেয়ে হাইপড একটা বক্স, হ্যাঁ, এবং যতগুলো অনলাইন গিফট শপ আছে জি জি, তা যাদের কাছে এই বক্সটা পাবেন তারা সবাই হচ্ছে আমার এখান থেকে নিয়েই কাজগুলো সেল করে তারা। ওয়াও, 41টা গোলাপ ফুল দিয়ে মানে এই জায়গাগুলো এমটি হয়ে যায়, এখানে ফুলগুলো থাকে। হ্যাঁ, এখানে অনেকে ফুল দিয়ে করে, অনেকে হচ্ছে এখানে চকলেটস থাকে, অনেক কিছু থাকে। হ্যাঁ, এবং সবচেয়ে বেশি লাক্সারি প্রোডাক্ট এটার ভিতরে যায় সেটা হচ্ছে আইফোনটা গিফট করা হয় এটার মধ্যে। এক্স্যাক্টলি, এটা আমার কাছে আইফোন যে প্রো ম্যাক্স, হ্যাঁ 16 সেগুলো লাস্ট, হ্যাঁ একদম দামিগুলো, মানে আমার এই বক্সটাকে ওরা একদম আইফোনের গিফট বক্স হিসেবে তৈরি ওরা করে। বলা হয় যে ফুল দিয়ে সাজিয়ে দেবেন, আপনারা সেটাও করে দেন? ওটা যদি প্রয়োজন মনে হয় আমরা সেটা করে দেই, আমাদের কাছ থেকে পাওয়া যায়। জি। তারপর ধরে নিলেন চকলেটস, এরকম যদি ওরা একদম মানে এর আগে ফুল প্যাকেজ, যদি হ্যাঁ ফুল প্যাকেজ, হ্যাঁ সেটাও সুবিধা আছে। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। আমার তো ব্ল্যাক কালার খুবই পছন্দ, লাইক আমার কিন্তু খুব ভালো লেগেছে। এটা হচ্ছে এখান থেকে খুলে এটার ভেতরে হচ্ছে আপনার গিফট আইটেমটা থাকে, উপর থেকে হচ্ছে দেখা যায়। এটা আসলে যার যার প্রেফারেন্স অনুযায়ী এটা তারা করে নেয়, বাট এই মোলটা অনেকের জন্যই অনেকেই পছন্দ করে হচ্ছে আপনার বড় কোনো এর জন্য। আর খুবই সুন্দর আপনাদের প্যাকেজিংটা, কিন্তু সত্যি খুব সুন্দর। এবং আমি এটা জানতাম না যে প্রিন্টিং এর যে বিজনেসটা, এটা আমার খুব পরিচিত ছিল, প্যাকেজিং এরটা আমার কাছে খুব একটা পরিচিত ছিল না। মানে ইউ আর দ্য ফার্স্ট এন্টারপ্রেনার যারা আমার প্রোগ্রামে এসেছেন, যারা প্যাকেজিং নিয়ে কাজ করছেন। প্যাকেজিং বলতে হয়তো আমি ভাবতাম যে হয়তো একটা শাড়ির প্যাকেজ কিংবা একটা শপিং ব্যাগ, বাট এটা যে এতটা ভাস্ট, এতটা হিউজ, এটা অ্যাকচুয়ালি আমার জানার অনেকটাই বাকি ছিল। এ যাবৎকালের সবচেয়ে বড় অর্ডার কত পেয়েছেন প্যাকেজ? এটা তো আসলে এটা আপনার 35,000 টাকা। ওয়াও, 35,000 প্লাস ছিল ডেফিনেটলি। একটা কর্পোরেট অর্ডার ছিল বাইং হাউসের। বাহ, এখন মানে নিজেকে এখন এই জায়গায় দেখে কেমন মনে হয় যে আরো ডেফিনেটলি আরো তো এগিয়ে যেতে হবেই, কিন্তু আপনি বলছিলেন যে আপনি ভেরি থ্যাঙ্কফুল যারা আপনাকে ডিমোটিভেট করেছিল। এক্স্যাক্টলি। এখন কি মনে হয় যে খুব কাজটা আসলে যারা করেছিল খুব ভালো কাজ করেছে? অবশ্যই, এবং এখনো যে ডিমোটিভেটেড হচ্ছি না তা না, এখনো মাঝে মাঝে ডিমোটিভেশনটা আসে, এখনো মাঝে মাঝে এই ধরনের স্পিচ শুনতে হয়, এবং যখন শুনি তখন আমি আল্লাহকে খুব ধন্যবাদ জানাই। আমি আসলে একটু কি বলবো, পজ দিয়ে দিতে চাচ্ছি, কিন্তু ওটা আমাকে আসলে পুশ করছে, না পজ নেওয়া যাবে না, আই হ্যাভ টু রান। সবচেয়ে খারাপ ডিমোটিভেশন কি ছিল? সেটা হচ্ছে যে বাবার টাকা নষ্ট করে বিবিএ কমপ্লিট করে এখন আমি ঠোঙ্গা বানাচ্ছি। ভাইয়ার কি কখনো শুনতে গেছে সিকিউর জব ছেড়ে বইয়ের বিজনেস করে? যেখানে কোনো টেনশন নাই, রেশন ছিল, সবকিছু মাসের 1 তারিখে টাকা ঢুকে যেত 10টার মধ্যে স্যালারি। মানে সবাই না, আমি যখন চাকরি ছাড়ি, আমার যে কমান্ডিং অফিসার ছিল তখন তো আপনার কোভিড এর পর
হ্যাঁ হ্যাঁ তখন উনি আমার বলতেছিল যে বেটা তুই কি পাগল হইছ, এই বাংলাদেশ যদি দেউলিয়া হয় শ্রীলঙ্কা হয়ে যায়, আগে আর্মি বিজিবির লোকজন রেশন যেটা আসবে দেশের বাইরে থেকে ওরা খাবে, তারপরে পাবলিক খাবে। পাবলিক পাবলিক না খেয়ে থাকতে পারে কিন্তু আমার ডিমের আর্মি বেলুন না খেয়ে কখনো থাকতে নেবে না। না। হ্যাঁ ট্রু। এইটা কেন এখন তুই ছেড়ে যাচ্ছিস, মানে আমাকে দিবেন। আমি অনেক রকম করে সপ্তাহে মানে চলে আসার মধ্যে আমাকে এখনো মানে ক্লিয়ারেন্স ফুলফিল আমি পাইনি। তারপরে আমি আসি, আমি থাকি বলতে স্যার আমি তখন হয়তো 35 লাখ টাকা পেনশন পাবো, দেন ব্যাংকেতে উঠে নিয়ে যাচ্ছি, টাকা নিয়ে গেছে অন্যজন, আমাদের পেনশন নাই। আমি এটা এমন ভাবে ধরে নিলাম যে আমার পেনশন নেই, কিন্তু আমি বিজনেসে যাব। আসলে ফিমেলরা আমাদের বাংলাদেশের যে এনভায়রনমেন্ট সবকিছু মিলে ফিমেলদেরকে টার্গেট করা হয় এটা অন্যরকম ভাবে। যেমন আমাদের বিজনেস লাইফেও অনেক ধরনের ফেক অর্ডারের মধ্যে পড়েছি। যেমন আমি যদি বলি যে আমি ওনাকে চিনতাম, একজন আর্মির অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ মজুমদার, লেফট সেভেনের আমি মনে হয় ভুলে গেছি, উনি সিও ছিল। ওনার এই ইয়ার কারণে নৈতিক অবক্ষয়ের কারণে চাকরিচ্যুত হয়েছে। উনি আমাদের এখানে এসে একটা ফেক অর্ডার করেছে, ওনার সাথে আমি কমিউনিকেশন করেছি, বেটার আমি ওনাকে চিনি, উনি এরকম তো হয় না। তারপরে উনি সেই গ্রামকে আমাদেরকে চেক দিয়ে নিয়ে গিয়েছে ফুল, মানে পরে আমরা অর্ডারটাও নিয়ে গেছে। হ্যাঁ অর্ডারটা নিয়ে গিয়েছে, চেকটা পাস হয় না, ওনার অ্যাকাউন্টে টাকা নেই। আমরা পরে এটা দেখলাম যে ওনার নামে যমুনা টিভিতে রিপোর্ট আছে, এর আগে উনি এই কাজই করে বেড়ান। উনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম ভাঙিয়ে ওইখানে মানুষের কাছে একটা রড সিমেন্ট নিয়ে নিচ্ছি, এখান থেকে নিয়ে নিচ্ছি, এই ধরনের। এটা এটা ছিল আমার বিজনেস লাইফের একদম শুরুর প্রথম স্ক্যাম, একদম প্রথম ধাক্কা। 1 লাখ মানে 2 লাখের মতো প্রথমে একটা ধাক্কা, মানে একদম মানে শুরুর প্রথমেই ধাক্কা এটা, এবং ওনাকে কোনোভাবে রিচ আউট করা যায় না, রিচ আউট করা যায়নি। আর উনি তো এই ফাঁক ফুকর গুলো জানেন, এই সব কিভাবে বের হয়ে কিন্তু যেতে হয়। চেক বাউন্স সেটা তো করা মানে ওই ক্ষেত্রে তার নামে এটা হচ্ছে অসংখ্য মামলা, এবং এটা হচ্ছে আমি সবচেয়ে মজার কথা এটা উনি যেটা কাজ করেছে, উনি সেনা কল্যাণ সংস্থার ওইটাকে উনি মক করেছে। সরকারি যে ক্রয় পরিদপ্তর আছে ওইটাকে উনি নকল করেছে, হুবারহুব ওই সিল, ওই স্বাক্ষর, ওই ছাপা, ওই প্যাড ইউজ করেছে, মানে সবকিছু নকল করেছে। আর উনি এতই দক্ষ যে নকলগুলো করে উনি ইজিলি বের হয়ে যাচ্ছে, এবং আমরা আসলে চেক করার পরেও ওই জিনিসটা বুঝতে পারিনি। এটা এক্স্যাক্টলি আমি সেটাই বলছিলাম যে এটা হওয়াতে আমার খুব ভালো হয়েছে যে আমি আসলে বুঝতে পেরেছি যে এভাবেও আসলে ধোঁকা খাওয়া যায়, এবং এই ধোঁকাটা খেয়ে আমি হচ্ছে শিক্ষা দিয়েছে একদম। আমি আসলে বুঝতে পেরেছি যে মানে কোথায় কোথায় যে কমপ্লেইন করতে হয়, কমপ্লেইন গুলো কিভাবে করতে হয়, কোথায় কোথায় যে আমাকে কোন কোন দরজায় নাড়া দিতে হবে, কোন দরজায় কে বসে আছে, কোন চেয়ারে কে থাকে। আমি ধাক্কা না খেলে আমি জানতাম না। আমি এরকম ঘটনা ঘটেছে, ছোট বড় ঘটেছে, বাট এটা আসলে মনে রাখার মতো বেশি ছিল, এবং মনে রাখার মতো কারণ হচ্ছে বিজনেস শুরু করার প্রথমেই এমন একটা স্ক্যামের শিকার হয়েছি, এবং এটা আজকে আমরা আসলে ওপেনলি মনে হয় বলেছি, এটা আমরা আজ পর্যন্ত কাউকে কোথাও বলিনি, কারণ লিগ্যালি যা করার দরকার আমি ট্রু একদম, কারণ লিগ্যালি যা অ্যাকশনস নেওয়া সেটা আমি করেছি, বাট ওপেনলি এটা কারোর সাথে আমাদের শেয়ার করা হয় নাই। এটা আমি রেখে দিয়েছি যে কোনো একদিন হয়তো আমি কোথাও বলবো যে আমি এখান থেকে আমি শিক্ষা নিয়েছি, যা হয়েছে ভালো হয়েছে। প্রতিটা জিনিসই ধরে নিলেন পজিটিভ হোক নেগেটিভ হোক, সব জায়গা থেকে কিন্তু শিক্ষা নেওয়া যায়। অ্যাবসলিউটলি, কারণ আমি যদি ওখানেই থমকে দাঁড়াই, বা আপনি যদি ওই দিন ওখানটাতে যদি থমকে দাঁড়াতেন, আজকে কিন্তু এই যে ভাইয়া যে স্লিপ অফ টান করে বলে ফেললো টাকার কথাটা 35,000 যে বক্সেস, তা কিন্তু মনে আছে। অবশ্যই ডেফিনেটলি ইটস আ মেমোরেবল থিং, কারণ বিজনেসে এটাই তো আমাদের মনে রাখার জিনিস, কাস্টমার্স অ্যাপ্রিসিয়েশন অর বিগ অর্ডার্স, আর দিন শেষে হোয়াট ইজ ব্রেড এন্ড বাটার, এক্স্যাক্টলি, তো আর কিছু নাই, তাই না? সবকিছু মিলিয়ে আমি একটু আপনাদের ছোটবেলার গল্পটা শুনতে চাই। কোথায় বেড়ে উঠেছেন আপনি, আগে বলবেন না ভাইয়া বলবেন? কবির ভাই, কোথায় বড় হয়েছেন? আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে, কুমিল্লা হোমনা থানাতে। আমার মেয়ে মূলত নানির বাসা থেকে আমার যে চরাঞ্চলে, এখন মেঘনা থানা, এখন রাস্তাঘাট হয়েছে, তখন রাস্তাঘাট খুব কম ছিল। আমি গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেছি নানির বাসা থেকে। তারপরে ওখান থেকে আমি মেট্রিক পাস করার পরে ইন্টার করেছি আমি সোনাগাঁ ডিগ্রি কলেজ থেকে। তারপরে জগন্নাথে অনার্স ভর্তি হওয়ার পরে চাকরি চলে আসছি, তারপরে চাকরি করলাম।
ওই বিজিবির ওটাই কন্টিনিউ করছিলেন ভাবির বিজনেসে জয়েন করার আগে। আর আসার ছোটবেলাটা কোথায় ছিল? আমার জন্ম বেড়ে ওঠা পুরোটাই ঢাকা কেন্দ্রিক, যদিও আমার বাড়িও কুমিল্লায়। বলার জন্য বলা যে বাড়ি কুমিল্লা, কারণ যতদিন পর্যন্ত ওই শেকড়টা বাড়িতে গাঁথা ছিলেন, মানে আমার দাদা দাদি যতদিন জীবিত ছিলেন বাড়িতে, ততদিনই আমার যাওয়া হয়েছে। খুবই এটা 98-99 সালে যখন আমার দাদি এবং দাদা এক্সপায়ার্ড হয়ে যান, তারপরে আসলে বাড়ি থেকে সম্পর্কটা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে ওঠে, কারণ সবাই এখন ঢাকা কেন্দ্রিক। আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই এখন ঢাকামুখী, ম্যাক্সিমামই এখন আবার বিদেশমুখী। ঢাকাতেও এখন কেউ নাই। আমার কাজিনদের মধ্যে আমি এবং আমার ইমিডিয়েট পরে যে কাজিনটা, আমরা দুজনই এখন মাত্র ঢাকাতে পড়ে আছি, বাংলাদেশে পড়ে আছি। বাংলাদেশকে আমরা ছাড়তে পারিনি। জি, আমার স্কুল ছিল মতিঝিল মডেল স্কুল, আর আমার কলেজ ছিল লালমাটিয়া মহিলা কলেজ, আর আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি। আচ্ছা, ফ্যামিলি থেকে বিজনেস করে কিংবা করেছে কিংবা? আমার ফ্যামিলিটা পুরোটাই হচ্ছে চাকরিজীবী ফ্যামিলি। আর ভাইয়ার? আমার বাবা বিজনেস করেছেন, আচ্ছা, হ্যাঁ করেছেন। করেছেন ছোটবেলায়। আমার ছোটবেলায় উনি বিজনেস করেছেন। আমি আসলে বিজনেসটা প্রথমে করেছিলাম, আমি চাকরিতে যাওয়ার আগে একটা বিজনেস স্টার্ট করেছিলাম। তো সেটা ওটা কিসের বিজনেস ছিল? একটা ডিলারশিপের বিজনেস ছিল। ও ডিলারশিপ। তারপরে বাবা বললো যে না, সবাই একটু চাকরি করো, বিজনেস আমি করলাম, তুমি একটু চাকরিতে যাও। তারপরে চাকরি হলো, চাকরিতে চলে গেলাম। তারপরে যখন আশা আবার এটা স্টার্ট করলো, তখন আবার ওই যে বিজনেস করার যে ইয়াটা, তখন ইচ্ছাটা আবার জাগ্রত হলো, তখন থেকে চলে আসি। আসলে বাংলাদেশে বিজনেস করাটা tough। মানে যারা আপনার নিউ এন্টারপ্রেনার বা যারা শুরু করছে, কারণ বাংলাদেশের যে এই নিয়ম কানুন, যেমন আপনি ব্যাংকে গেলে সহজে লোন পাবে না, বলবে যে স্পেশালি এসএমই, লাইক হ্যাঁ, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনারশিপ। তারা আমরা দেখবে যে আপনার ব্যাংক ট্রানজাকশন চাই পার ইয়ারলি 2 কোটির মতো। তো 2 কোটি টাকা যদি আমার থাকতোই, তাহলে আমি কেন স্মল এন্টারপ্রেনার? এই যে এখানে একদম। এটা, তারপরে ওনারা যে ধরনের টার্মস এন্ড কন্ডিশন দেয়, এগুলো ফুলফিল করে আসলে বিজনেস করাটা বা ফান্ড পাওয়াটা মুশকিল। এটা বাংলাদেশে আসলে স্মল এন্টারপ্রেনারদের জন্য বড় মুশকিল। তো এই যে বিজনেসটা যে করছেন আপনি, যে প্যাকেজিং এর কথাটা আমি বুঝেছি, এখন ক্লিয়ার হয়েছে। প্রিন্টিং এর একটু যদি আমাকে বুঝিয়ে বলেন, কি কি প্রিন্ট করছেন, কি কি সেবা আমরা পেতে পারি আপনাদের কাছে আসলে? প্রিন্টিং বলতে আমাদের কাছে অল প্রিন্টিং সলিউশন হয়, যেমন আপনি ভিজিটিং কার্ড, আপনার ক্যাশ মেমো, জি, তারপরে আপনার বসিয়ার, লিফলেট, তারপরে আপনার খাম, আপনার ব্রোশিওর পর্যন্ত জি, করছেন। আচ্ছা, ফাইন। তারপরে আপনার ক্যালেন্ডার, ডায়েরি, বই। আর্টিফ্যাক্ট গুলো করেন, এটা যেমন 3 স্টেপস ওরকম আর্টিফ্যাক্ট ব্রোশিওরের মতো এরকম, মানে ফোল্ড করে যেটা, হ্যাঁ জি। ওগুলো করছেন। জি, ওগুলো আমরা করছি। এখন আমাদের ফিউচারে আমরা একটা মেশিন নিয়ে আসতেছি আপনার দেশের বাইরে থেকে, যেটা হলো বাংলাদেশের বেশিরভাগ হলো আপনার ওয়ান কালার, মানে আমি এখন কালো কালার ছাপাবো, কালো কালার ছাপাতে হবে, তারপরে আবার লাল ছাপাবো, তখন আবার আরেকবার ছাপাতে হবে, মানে কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করতে হবে। আমরা আসলে বাই কালার মেশিন নিয়ে মাল্টি কালার মেশিন, একসাথে আমরা মাল্টি কালার প্রিন্ট হয়ে যাবে, হয়ে যাবে। আর তখন আমাদের কস্টিংটা কম হবে, আমাদের সময়ও বাঁচবে। এই ধরনের। আর এগুলো আপনার ওই কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তো আপনার খুব ইজিলি দেখেন। এখন ছেলেরা যে হাতে কালিটা বানায়, কালিটা ঠিক মতো একটু কম হতে পারে, এটা হ্যান্ডমেড, একটু কম বেশি হতেই পারে। এখন এটা আপনার কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন এটা আচ্ছা, এটা কোয়ালিটিটা আরো ভালো হয়। এই ধরনের। তারপরে জিনিসগুলো যখন যান্ত্রিক, তখন যন্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করাই ভালো। একদম। তারপরে এই ক্ষেত্রে লেমিনেশনের যে ইস্যুটা আছে, যেমন বৃষ্টি পানি বলে নষ্ট হবে না, আমরা আমাদের শপিং ব্যাগগুলোতে বা বক্সগুলোতে লেমিনেশন দিয়ে থাকি। তো এই লেমিনেশনের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এটা অটো, যেটা চায়নাতে হয়, প্যাকেজিং এর জন্য কিন্তু এখন চায়না বেস্ট, ওরা প্যাকেজিং ওরা খুব ভালো প্যাকেজিং করে। তো আমরা রিসেন্টলি চায়নাতে এই পারপাসে ভিজিট করবো ইনশাআল্লাহ। ওই যে মাল্টি কালার যে মেশিনটার কথা বলছেন, হ্যাঁ, এটাও কি চায়না থেকে জি। আসছে? ওটা কি এমন কি বিষয়টা কি এরকম যে আপনারাই প্রথম
আনছেন নাকি না না না, আরো আরো বড় বড় কোম্পানি ইউজ করছে। তারপর লেমিনেটিং যে বক্সগুলো দেখিয়েছেন ওটা তো লেমিনেটিংই করা না? হ্যাঁ, ওটা লেমিনেটিং করা, ওটা হচ্ছে আপনার সেমি অটো মেশিনে করা। সেমি অটো মেশিনে তো আমরা চাচ্ছি এটাকে ফুললি অটোমেটেড করতে। ফুললি অটোমেটেড করলে যেটা হবে যে আমার লোকবল কমে যাবে এবং আমার প্রোডাকশন ক্যাপাসিটি বেড়ে যাবে, আমার কোয়ালিটি বেড়ে যাবে। সবচেয়ে বড় কথা যেটা, আমার প্রোডাক্ট কোয়ালিটিটা খুব হাই হবে, কারণ মানুষ এখন যেটা চাচ্ছে যে প্রোডাক্ট কোয়ালিটির উপরে অনেক বেশি এমফাসাইজ করছে। আমার কস্টটাও রিডিউস হবে, সেক্ষেত্রে আমার কম্পিটিটিভ মার্কেটকে ক্যাপচার করতে আমার জন্য এটা খুব হেল্প করবে। আপনাদের কি কোনো ইউনিক কোনো কি বলবো কোয়ালিটি আছে যে কারণে ইউ থিংক দ্যাট ইউ আর ইউনিক? আমাদের ইউনিকনেস বলতে সর্বপ্রথম আমি যেটা বলি যে আপনি আমাকে যেটা অর্ডার করছেন, আই অ্যাসিওর দ্যাট আপনি আমার কাছ থেকে সেটাই পাবেন। কারণ যদি আপনি প্রপার ডিজাইন সবকিছু এক্স্যাক্টলি শেয়ার করতে পারেন। কারণ এই বিজনেসে না প্রচুর লুপহোল আছে, সাপোজ আপনি যে কোয়ালিটির পেপার চাচ্ছেন সেই পেপারেরই 3-4টা ভার্সন আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। 3-4টা এক্স্যাক্টলি 3-4টা ভার্সন আছে। এখন আমি যদি এখানে ডিসঅনেস্টি শো করি, আমি এখানে অনেক প্রফিট করতে পারবো, বাট আলটিমেটলি আপনি যে স্যাম্পলটা দেখে, হ্যাঁ, কিন্তু আপনি যে প্রোডাক্টটা আমার কাছ থেকে এক্সপেক্ট করছেন, যে কোয়ালিটিটা এক্সপেক্ট করছেন, আপনি সেটা আমার কাছ থেকে পাবেন না। সো আমি এখানে প্রথমে যেটা অ্যাসিওর করি যে আপনি আমার কাছ থেকে যেটা চাচ্ছেন আমি আপনাকে সেটাই দিব। এখন সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমি চাইলেও কস্ট কাটিংটা আমার দ্বারা করা সম্ভব হয় না। এই জন্য অনেকে বলে আপু আপনার প্রোডাক্টের প্রাইস কেন এত বেশি? আমি তখন সেটাই বলি যে আপনি যেটা চাইছেন এক্স্যাক্টলি আমি আপনাকে সেটাই প্রোভাইড করব, এবং সেটার জন্য আমি কস্ট কাটিং করতে পারবো না। কস্ট কাটিং করলে ডেফিনেটলি আমাকে কোথাও না কোথাও থেকে আমার প্রোডাক্ট কোয়ালিটি নামাতে হবে, যেটা আমি করব না। কারণ আমি চাই আমাকে মানুষ এভাবেই চিনুক যে আমি ওনার কাছে গিয়েছিলাম যে জিনিসটা দিয়ে, আমি সেটা নিয়েই ফেরত এসেছি। আমি চাই মানুষ আমাকে এভাবে চিনুক। এটা প্রথম হচ্ছে একটা এবং আরেকটা হচ্ছে যে কর্পোরেট গিফট বক্সের যে ব্যাপারটা, আমি এখন পর্যন্ত বাংলাদেশের বেশ কিছু নামী কোম্পানি এবং নামী কর্পোরেট সাপ্লায়ারদেরকে আমি প্রোভাইড করে আসছি। আমার এই জায়গাটাতে আমি চাচ্ছিলাম আরো বেশি যাতে আমার কি বলবো ইনভলভমেন্ট আমি বাড়াতে পারি, আমার দক্ষ লোকবল বাড়াতে পারি, কারণ এই জায়গাটাতে না দক্ষ লোকের ভীষণ অভাব। হাতের কাজ তো সম্পূর্ণ, তো দেখা যায় যে দক্ষ লোক না থাকার কারণে আমরা মুষ্টিমেয় কিছু লোকের কাছে জিম্মি হয়ে আছি, কিছু ওয়ার্কারের কাছে জিম্মি হয়ে আছি, ওদের ইচ্ছে মতোই আমাদেরকে চলতে হচ্ছে। আমরা আসলে আমাদের ডিজায়ারটা ওদের দ্বারা ফুলফিল করতে পারছি না। তো আমি চাচ্ছিলাম এখানে একটা ট্রেনিং সেন্টারের মতো ছোট্ট পরিসরে তৈরি করা, যে অ্যাটলিস্ট আমার এখান থেকে 4টা লোক আমি বের করে ওরা আমার এখানে কাজ করুক, হ্যাঁ, দক্ষ হোক, এবং আস্তে আস্তে এই দক্ষতাটা আমি আরো বাড়াবো, কারণ ছোট থেকে আমি না থাকি। হ্যাঁ, আমি এখানে আসলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আছে, আমি এখানে একটা ছোট করে ট্রেনিং সেন্টার আমি তৈরি করব, যে আমার একটা বেকারত্বটা কমবে। এবং আরেকটা বড় কথা হচ্ছে, আমি পুরান ঢাকায় যেহেতু কাজ করি, আমার ফ্যাক্টরিতে এই মুহূর্তে 6 জন মহিলা কাজ করেন, এবং তারা ম্যাক্সিমামই হচ্ছে মা মেয়ে অথবা ভাবি ননদ, মানে সম্পর্কে একই ঘরের 2-3 জন আমার সাথে কাজ করছে, ব্যাপারটা এরকম। এবং ওরা সবাই না এটা নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য করছে। আমি যদি এই ওমেনদেরকে এম্পাওয়ারমেন্টের মধ্যে আনতে পারি, ওদেরকে এই ট্রেনিং গুলো আমি ছোট ট্রেনিং গুলো দিতে পারি, তাহলে ওরা যেরকম স্বাবলম্বী হবে, সাথে সাথে আমার কাজটাও আরো স্মুথ হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। বিকজ দেখেন মেয়েরা কাজ করছে কোথায়, গার্মেন্টসে কাজ করছে, কিংবা কোনো রেস্টুরেন্টেও কিন্তু শেফরা ছেলে। সেকেন্ড শেফ আমি পেয়েছি মেয়ে বাংলাদেশে, এটা এখন আমি পাচ্ছি এটা। হ্যাঁ, কিন্তু ফ্যাক্টরি বলেন, এরকম যে ইউনিক যে টপিকগুলো, প্যাকেজিং, প্রিন্টিং, হ্যাঁ, এই যে ইউনিক জায়গাগুলোতে কিন্তু মেয়েদের ইনভলভমেন্ট। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, এই কাজগুলোতে না মেয়েদের যে দক্ষতাটা, মানে কাজের যে দক্ষতাটা, হাতের যে দক্ষতা, এটা ছেলেদের চেয়ে অনেক বেশি। আমি তো সাসপেক্ট করছি। হ্যাঁ, মেয়েদের অনেক বেশি, কিন্তু ওই যে বললাম প্রপার ট্রেনিংটা নেই, এবং এই কাজটা সবাই তো করছে না। সব এখানে দেখা যাচ্ছে যে 4টা লোক কাজ করছে, 4টা লোকের মাঝে বসে একটা মেয়ে কাজ করতে ডেফিনেটলি ও চাইবে না, আনইজি ফিল করবে। আমি সেই পরিবেশটা ভাঙতে চাচ্ছি। আমি চাচ্ছি আমি একসাথে 10টা মেয়েকে এখানে প্রশিক্ষণ দিয়ে তোমরা 10 জন কাজ করো, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট।
ইচ্ছা আছে? আমার ইচ্ছা আছে এই সেপ্টেম্বর থেকে শুরু করার। আমার অলরেডি বেশ কিছু মহিলাদের সাথে তারা ইন্টারেস্ট, তারা বলছে যে আপু কখন থেকে শুরু করবেন, জাস্ট আমাকে বলেন, আমরা চলে আসব। দে আর সো মাচ, মানে কি বলবো, এনথুজিয়াস্ট। এবং এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে আমি যখন জাস্ট এটা সাজেস্ট করেছি তাদেরকে যে আমি এরকম ট্রেনিং দিব, তোমরা কি কেউ করবা, কারণ আমি তখন খুব কনফিউজ ছিলাম যে অ্যাকচুয়ালি কি ওরা করতে চাবে। আমি ফ্রি ট্রেনিং দিচ্ছি, এটা আমি এটার জন্য কোনো রেমুনারেশন কোনো কিছুই আমি রাখছি না, ভাই তোমরা কি শেখো, শেখে তুমি আমার কাছেই কাজ করো। ভেরি নাইস এন্ড বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। ইউনিক আইডিয়া, কারণ এটা আসলে মাথায় আসা যে আপনি ট্রেনিং দিয়ে তাদেরকে আবার কাজে ইনভলভ করবেন, এমপাওয়ারমেন্ট। এক্স্যাক্টলি। ওমেন আপনার এই যে নারী এমপ্লয়ীদের ক্ষেত্রে একটা সুবিধা আছে, তারা কাজে ফাঁকি দেয় কম। তারা তাদের যে নির্দিষ্ট টাইমটা, ওই টাইমটা তারা কাজ করে। ছেলেরা কাজ করে ধূমপান করার জন্য বা কোনো কারণে ফোনে কথা বলার জন্য ওরা টাইম ওয়েস্ট। কারণ আমাদের তো আসলে একটা টাইম ফ্রেম মেনটেন করতে হয়। আমি মানে 9টা থেকে 6টা পর্যন্ত কাজ করব, তারপর আমাকে কাজ শেষ করে বাসায় যে আবার আমার কাজ আছে, আমার বাসায় আরেকটা ডিউটি আছে। সো এই ডিউটি টাইমের ভেতরে আমার কাজ শেষ করতে হবে, পারলে এই ডিউটি টাইমের আগে আমি কাজ শেষ করে চলে যাই, সামথিং লাইক দ্যাট। ওদের টার্গেটে থাকে এটা যে আমাকে এখান থেকে ডিউটি শেষ করে বাসার ডিউটি পারফর্ম করতে হবে। সো ওদের আসলে এই মানে ফাঁকি দেওয়ার টেন্ডেন্সিটা কম থাকে ওদের দিয়ে। আমার প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেড়ে যায়। আমার এক্সপেরিয়েন্সও তাই বলে, কারণ আমি নিজেও কাজ করি, আমার সাথেও অনেকে কাজ করে। আমি দেখেছি মেয়েদের কাজ করার যে ইচ্ছাটা, যখন তারা ইনভলভ হয়ে যায়, আমি দেখছি তাদের প্রোডাক্টিভিটি বেশি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমার অনুষ্ঠানের একদম শেষে একটু র্যাপিড ফায়ার পোর্শন থাকে আমার গেস্টদের জন্য। আপনারা যদি পারমিশন দেন দেন আই ক্যান স্টার্ট প্লিজ। আচ্ছা, আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে খাবার প্যাকেজিং এর জন্য কার্ডবোর্ড নাকি প্লাস্টিক? আমার মনে হয় সবাই জানে কার্ডবোর্ড। কার্ডবোর্ড, এক্স্যাক্টলি। আপনারা করেছেন খাবার প্যাকেজিং এর কাজটা করেছেন। প্যাকেজিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটা, স্থায়িত্ব নাকি নান্দনিকতা? দুটোই প্রয়োজন, আসলে দুটোই প্রয়োজন। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ডিজিটাল অর অফসেট প্রিন্টিং ফর শর্ট রানস, হুইচ ওয়ান? শর্ট রান ডিজিটাল, ডেফিনেটলি ডিজিটাল। আচ্ছা আচ্ছা। আর পরের প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাঁচামালের খরচ নাকি প্রতিযোগিতা? আপনি বলবেন। এটা আবার প্রতিযোগিতাটা অসুস্থ প্রতিযোগিতা, এটা আসলে আনহেলদি কম্পিটিশন একদম। আচ্ছা, একটি প্যাকেজিং কোম্পানির জন্য অপরিহার্য কোনটা, উদ্ভাবন নাকি বিজ্ঞতা? দুটোই প্রয়োজন, তবে দক্ষতাটা বেশি প্রয়োজন। দক্ষতা বেশি। বাংলাদেশে আপনার পরিষেবার জন্য সবচেয়ে বড় বাজার এফএমসিজি নাকি ফার্মাসিউটিক্যালস? ফার্মাসিউটিক্যালস। ফার্মাসিউটিক্যালস। প্রিন্টিং এবং প্যাকেজিং শিল্পকে বর্ণনা করার জন্য একটি শব্দ কিংবা একটা সেন্টেন্সও বলতে পারেন, দুজনই বলবেন। প্রপার ব্র্যান্ডিং। প্রপার ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানুষ এটা নিজের আসলে তখন আপনার প্যাকেজিং আসে, প্যাকেজিংটা মানুষের আসে। প্রথমে চিন্তা করে এখন অনলাইন যে জিনিসগুলো হচ্ছে, তারা কিন্তু আসলে আপনার লাইক করে, তারপরে ফটোশুট করে, তাদের কিন্তু একটা ভালো প্যাকেজিং দরকার। একটা প্যাকেজিং, সুন্দর একটা বক্স। মানে কথা আছে না যে প্রথমে হলো মানে দর্শনধারী, তারপরে গুণ বিচারে। আসলে ভালো একটা প্যাকেজিং দরকার হলে দেন আপনার ওটা ভালো চলে। ভিতরে যা আছে ওটা তো রিভিউ আসবে, কিন্তু একটা ভালো আমাদের কাছে অনেক ধরনের কাস্টমার আছে। যেমন আমরা অনেকগুলো নামি দামি ব্র্যান্ডের জন্য একটা ডাক্তার ম্যামের প্যাকেজিং করি, জিয়ানা ম্যামের, উনি খুব পপুলার। তো ওই ম্যাম আমাকে বললো যে ভাই আমি এই এমন ধরনের প্যাকেজিং করি, আমার প্রোডাক্টটা তো ইউজ করে ফেলে দিবে, কিন্তু এমন একটা প্যাকেজিং দিব যে এই প্যাকেজিংটা সে ফেলে দিবে না, তার শোকেসে রেখে দিবে। অথবা এমন কোন জায়গায় আমাকে ব্ল্যাক যে প্যাকেটটা দেখালেন না, যে রিবন দিয়ে যেটা খোলা, হ্যাঁ, বিলিভ মি আমার চোখে এখনো ভেসে আছে। হ্যাঁ, উনি বললো যে এটার মধ্যে গহনা রাখবে বা অন্য কোনো কিছু রাখবে, কিন্তু আমার এই যে নামটা, এটা যতদিন ঘরে থাকবে আমার ব্র্যান্ডিংটা ততদিন থাকবে। এবং ইটস ভেরি ট্রু, যেটা বললেন যে আমরা কিন্তু অনেক প্যাকেট ফেলে দেই না, রেখে দেই, ওইখানে অর্নামেন্টস রাখি, ছোটখাটো যে অর্নামেন্ট, একটু চুড়ি রাখি, একটা হেয়ার ব্যান্ড গুলো যেগুলো একসাথে রেখে দেই না আমরা মেডাম দ্য ড্রেসিং টেবিলে। সো থ্যাংক ইউ সো মাচ, আই লার্নড আ লট অ্যাবাউট প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং বিজনেস টুডে, বিকজ সত্যি কথা বলতে গিয়ে আমি একদমই
আই ওয়াজ ইন ডার্ক। আমি এই বিষয়টা সম্পর্কে জানতাম না, আর আমি বিজনেস রিলেটেড মানুষও না, আমি খুবই অজ্ঞ মানুষ, বিজনেস সম্পর্কে কিছুই জানি না। আর আজকে যেটা জেনেছি সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে এ ধরনের যে বিজনেস বাংলাদেশে দুটো আমি কথা বলতে চাই, যে একটা ফিমেল আপনার ওয়াইফ তিনি যে করছেন, এত যুদ্ধ করে করছেন, প্লাস আপনার যে এত বড় একটা স্যাক্রিফাইস, আপনার এত মানে সরকারি চাকরি বলতে আমরা আমাদের দেশে কি উই আর ব্লাইন্ড, আমরা সরকারি চাকরি করবো সোনার হরিণ। সোনার হরিণ, যে এরকম ছেড়ে দিয়েছে। তারপরেও আমি বলবো যে আমার দৃষ্টিতে আপনারা সফল, কারণ এখনো পর্যন্ত আমি কিন্তু আপনাদের গুরু কুচকে কুচকে কোনো কথা আমি শুনি নাই। খুব টেনশন ওরিয়েন্টেড এরকম সামথিং, জীবনে আপ এন্ড ডাউনস থাকবে, একদম হবে আর কি, তাই না? এটাই হচ্ছে এন্টারপ্রেনারদের সবচেয়ে মানে প্লাস পয়েন্ট আর কি, যে Exactly. মানে একদম মোটা দাগে যদি বলতে হয় যে কয়লা খেয়ে চুপ করে বসে থাকতে হবে, বোঝা যাবে না যে আমাদের ভেতরটা পুড়ে গিয়েছে, পুড়ে গিয়েছে। আমাকে হাসি দিয়ে বসে থাকতে হবে যে ইয়েস আমি এটা অবজার্ভ করে নিয়েছি, আমি এটা অবজার্ভ করতে পারি। জি জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস। এন্ড আমি শেষ করছি আমাদের অনুষ্ঠান, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কর্পোরেট ডেইলি আজ এ পর্যন্ত। আমি টিনা আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিজনেসম্যান, এন্টারপ্রেনার কিংবা বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিবর্গের সাথে নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।